1721 সালের এপ্রিল মাসে রিউনিয়ন আইল্যান্ডের কাছাকাছি জায়গায় কেবলমাত্র একটা পর্তুগিজ জাহাজ লুট করে কিছু মানুষ বর্তমান সময়ের প্রায় $250 মিলিয়ন সমমূল্যের পণ্য পায়। এই মানুষগুলো কারা হতে পারে সেটা হয়তো অনুমান করতেই পারছেন। পাইরেটস বা জলদস্যু। 16th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি পর্যন্ত সারা পৃথিবীর নৌপথেই জলদস্যুদের আধিপত্য ছিল। আর যদি তাদের জন্য সেরা সময় বলতে যাই তাহলে বলতে হবে 1660 থেকে 1730 সাল পর্যন্ত সময়কালটাকে। এই সময়ে সেন্ট্রাল আমেরিকার ক্যারিবিয়ান সাগরকে ঘিরে গড়ে উঠেছিল পাইরেটসদের গোল্ডেন এজ বা স্বর্ণযুগ। এক এক করে জামাইকার পোর্ট রয়্যাল, হাইতির তরুগা এবং বাহামার নাসাউকে এই সময় বলা হতো পাইরেট হ্যাভেন। এই ক্যারিবিয়ান সাগর জুড়ে জলদস্যুদের এতটাই প্রভাব ছিল যে এখন সেই নামে আস্ত একটা মুভি ফ্র্যাঞ্চাইজিসও আছে। আর শুধু এই মুভি সিরিজটাই না, ছোটবেলা থেকে দেখতে থাকা কার্টুন, অ্যানিমে কিংবা বিভিন্ন ভিডিও গেমসের খাতিরে এই পাইরেট শব্দটার সাথে আমরা সবাই বেশ পরিচিত। এমনকি তাদের নিয়ে এসব জায়গায় রোম্যান্টিসাইজও কম করা হয় না। যেমন এই ধরনের বেশিরভাগ মুভি কিংবা গেমসের প্রোটাগনিস্টই থাকে পাইরেটসরা। বাট ওয়াজ দ্যাট রিয়েলি দ্য কেস? আসল ইতিহাস কি বলে? কিভাবে এই ক্যারিবিয়ানে জলদস্যুদের স্বর্ণযুগ শুরু হয়েছিল এবং কিভাবেই বা এটা শেষ হলো সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইরেটস বা জলদস্যু বলতে কাদের বোঝানো হয় সেটা আমরা সবাই বেশ ভালো করেই জানি। তাই শুরুতে এই ক্যারিবিয়ান সাগরে পাইরেটসি শুরুর আগে অবস্থা কেমন ছিল সেটা জানা যাক। And so, the Golden Age of Piracy begins. The 12-year war against England leaves Spain broke. These swashbuckling outlaws bring murder and mayhem to the high seas. কলম্বাসের 1892 সালে বাহামাতে পা রাখার মাধ্যমে স্প্যানিশদের এই অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়া শুরু হয়। এই ইনফরমেশনটা আমরা সবাই জানি, সম্ভবত আমি নিজেও 4-5টা ভিডিওতে বলেছি। তো এরপর থেকেই স্প্যানিশ ক্রাউন ক্রমাগত এসব এলাকায় সম্পদ আহরণের জন্য লোক পাঠানো শুরু করে। আর লোক না পাঠানোরও কোনো কারণ নেই, কারণ সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে যে পরিমাণে গোল্ড এবং সিলভার মাইন পাওয়া গেছে সেটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের পাবলিশ করা এই দুইটা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন। তো এরপর সেই সময় সমুদ্রে আর এক ইউরোপীয় পরাশক্তি পর্তুগিজদের সাথে স্প্যানিশদের এখানের এলাকা নিয়ে ঝামেলা বেঁধে যায়। এ কারণে 1494 সালের জুনের 7 তারিখ স্পেনের তর্ডেসিয়াসে স্প্যানিশ এবং পর্তুগিজ ক্রাউন একটি চুক্তি স্বাক্ষর করে এবং একটি সলিউশন বের করে। হোয়াট ওয়াজ দ্য সলিউশন? দে ড্রু এ লাইন। লজিক্যালি একটা লাইন না, দুইটা লাইন, যেখানে লাইনের ভেতরে থাকা এই পোর্শনটা কলোনাইজ করবে পর্তুগিজরা আর বাকি দুই পোর্শন স্প্যানিশরা। বাহ, কি সুন্দর! স্পেনের এক ছোট্ট শহরে বসে সারা দুনিয়া নিজেদের মাঝে ভাগ করে নেওয়া। নাইস। তো এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই স্প্যানিশরা কলম্বিয়া, পানামা, কিউবা এবং হিস্প্যানিওলাতে বড় বড় বন্দর গড়ে তোলে। শুরুর দিকে স্প্যানিশ এবং পর্তুগিজরা বাদে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর নেভাল পাওয়ার ততটা শক্তিশালী না হয় তাদের মাঝে ভাগ করে নতুন সম্পদ ভোগ করার প্রক্রিয়া বেশ ভালোভাবেই যাচ্ছিল। কিন্তু অল্প কিছুদিনের মাঝেই অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারগুলো এই নিউ ওয়ার্ল্ডের সম্পদ নিজেদের দেশে নিয়ে এসে কাজে লাগানোর গুরুত্ব বুঝতে পারে আর তারাও এই রেসে যোগ দেয়। কিন্তু ততদিনে আমেরিকার বেশিরভাগ ট্রেড স্প্যানিশরাই নিয়ন্ত্রণ করা শুরু করেছে এবং প্রতি বছর প্রচুর পরিমাণে স্বর্ণ ও রূপাসহ আরও দামি দামি সম্পদ বোঝাই করা জাহাজ মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে নিয়ে যাচ্ছে। এ সময়ে ফ্রেঞ্চরা যেহেতু আমেরিকাতে অবস্থান নিতে পারছিল না, তাই তারা নতুন এক পথ খুঁজে বের করে। তারা এ সময় কিছু মানুষকে নিয়োগ দেওয়া শুরু করে যারা স্প্যানিশ সেসব জাহাজ থেকে লুটপাট করে সেগুলো ফ্রান্সে নিয়ে আসবে। কিং ফ্রান্সিস এই দস্যুদের লিগ্যাল স্ট্যাটাস পর্যন্ত দেয় এবং তাদের এ সময় বলা হতো প্রাইভেটিয়ার। তো এখন একটা প্রশ্ন আসবে, পাইরেটস এবং প্রাইভেটিয়ারদের মাঝে পার্থক্যটা কি? আসলে পার্থক্য তেমন কিছু না। পাইরেটরা নিজেদের পকেট বোঝাই করার উদ্দেশ্যে সমুদ্রের লুটপাট চালাতো আর প্রাইভেটিয়াররা এসব করতো তার দেশের নামে। অবশ্যই একটা অংশ মাঝে মাঝে তাদের ক্রাউনকেও দিত। মানে দুজনই ডাকাত, একজন সনদপ্রাপ্ত ডাকাত আর কি।
তো স্প্যানিশ মূল বন্দরগুলো যেহেতু সেন্ট্রাল আমেরিকাতেই ছিল, এই কারণে এই প্রাইভেটিয়াররাও অবস্থান নিতে শুরু করে ক্যারিবিয়ান সাগরকে ঘিরেই, যেন তারা সহজেই স্প্যানিশ জাহাজগুলোকে আক্রমণ করতে পারে। এরপর স্প্যানিশদের চাপে ফেলতে ফ্রেঞ্চরা বর্তমান ফ্লোরিডার জ্যাকসনভিলে প্রথম নন স্প্যানিশ দুর্গ ফোর্ট ক্যারোলিন স্থাপন করে। যদিও এই দুর্গ কিছুদিনের মাঝেই স্প্যানিশরা ভেঙে দেয়, কিন্তু এরপর স্প্যানিশরা আবার অন্যান্য ইউরোপিয়ানদের সাথে চুক্তিতে যায় এবং নতুন সলিউশনে আসে। হোয়াট ওয়াজ দ্য সলিউশন? Again, they drew a line. এই লাইনটার নাম তারা দেয় লাইন অফ অ্যামিটি। এবারও এই লাইনের ভেতরে এই অংশ নিয়ন্ত্রণ করবে স্প্যানিশ ক্রাউন এবং বাইরে আমেরিকার বাকি অংশ অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো। ভেতরের পার্টে কোনো নন স্প্যানিশ জাহাজ ঢুকলে সেগুলোকে আক্রমণ করার পূর্ণ স্বাধীনতা থাকবে স্পেনের। এ কারণে সেই সময় থেকে ইউরোপে একটা কথা প্রচলিত হয়ে যায়, নো পিস বিয়ন্ড দিস লাইন। কিন্তু এভাবে অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে স্প্যানিশ টেরিটরি থেকে সরিয়ে রাখা গেলেও সমুদ্র সীমায় কিন্তু প্রাইভেটিয়ারদের সবসময় নজরে রাখা সম্ভব হতো না, কারণ দেখতেই পাচ্ছেন এত বড় সীমানা জুড়ে স্প্যানিশ নৌবাহিনীর কখনোই পাহারা দেওয়া সম্ভব না। এই ট্রিটি এর পর থেকেই দেখা যেত প্রাইভেটিয়াররা নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্যেই এই লাইনের ভেতরে ঢুকে স্প্যানিশ জাহাজে লুটপাট চালাচ্ছে। আর এসব প্রাইভেটিয়ারদের মাঝে শুধু ফ্রেঞ্চরাই না, তাদের সাথে যোগ দেয় ইংলিশ এবং ডাচ দস্যুরাও। আর সময়ের সাথে দেখা যায় ইউরোপীয়দের নিউ ওয়ার্ল্ডে কাজ করানোর জন্য প্রচুর জনবলের প্রয়োজন পড়ে। এ কারণে তারা আফ্রিকা থেকে মানুষদেরকে দাস হিসেবে নিয়ে আসতে থাকে। এ সময় পাইরেটরা আরও একটা নতুন বাণিজ্যের পথ পেয়ে যায়। তারা আফ্রিকা থেকে মানুষকে ধরে এনে এইসব কলোনিতে ইউরোপীয়দের কাছে বিক্রি করতে থাকে। আবার এইসব দাসদের মাঝে যারা পালিয়ে যেত তারা আবার যোগ দিত এই পাইরেটদের সাথেই, যেহেতু পাইরেট হিসেবে চলাটাই তাদেরকে সেই কলোনিয়াল সময়ে সব থেকে বেশি স্বাধীনতা দিত। তো এ কারণে এই স্লেভ ট্রেডগুলো বলা যায় ক্যারিবিয়ানের জলদস্যুদের দুই দিক থেকেই লাভবান করত। এরপর ইউরোপের মেইনল্যান্ডে কোনো একটা যুদ্ধ লাগলেই সেই যুদ্ধের একটা আঁচ তাদের আমেরিকান কলোনিগুলোতেও পড়তো। সেই সময়ে তারা ক্যারিবিয়ান থেকে পাইরেটসদের ভাড়া করে নিয়ে যেত নিজেদের হয়ে যুদ্ধ করার জন্য। উল্লেখযোগ্য কিছু যুদ্ধের মাঝে বলা যায় 1662 সালের ফ্র্যাঙ্কো ডাচ ওয়ার, 1688 সালের 9 ইয়ার ওয়ার এবং 1701 সালের স্প্যানিশ সাকসেশন ওয়ার। এই যুদ্ধগুলো চলার সময় পাইরেটসদের প্রয়োজনীয়তা সব থেকে বেশি বেড়ে যায়, আর তারা বিভিন্ন বাণিজ্যিক জাহাজ লুটপাটের পাশাপাশি এগুলোর মাধ্যমেও লাভবান হতে থাকে। এ কারণে এই টাইম পিরিয়ডটাকেই বলা হয় গোল্ডেন এজ অফ পাইরেসি। এ সময় তারা তাদের অন্যতম দুর্গ নাসাউকে কেন্দ্র করে এই এলাকাকে রিপাবলিক অফ পাইরেটস হিসেবেও ঘোষণা করে। ইতিহাসের বিভিন্ন নামকরা জলদস্যু যেমন ব্ল্যাকবিয়ার্ড, উইলিয়াম কিড এবং বার্থোলোমিউ রবার্টস এই সময়ের মাঝেই ক্যারিবিয়ানে অপারেট করত। কিন্তু স্প্যানিশ ওয়ার অফ সাকসেশন শেষ হওয়ার পরপরই পাইরেসির গোল্ডেন এজেরও শেষ সময় চলে আসে। এ সময় ইউরোপীয়রা বুঝতে পারে তাদের যুদ্ধগুলোতে জলদস্যুদের নেয়ার কারণে তাদের লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। কারণ দেখা যেত বেশিরভাগ সক্ষম নাবিকেরাই সরাসরি কোনো দেশের নৌবাহিনীতে যোগ না দিয়ে ক্যারিবিয়ানে গিয়ে জলদস্যুতার পথ বেছে নিত এখানের বেশি অর্থের লোভে। আপনি যদি অ্যাসাসিনস ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগ খেলে থাকেন, অবভিয়াসলি ইউ নো দ্য স্টোরি। এসব কারণে ইউরোপীয় দেশগুলো পাইরেসিকে নিষিদ্ধ করতে থাকে এবং নিজেদের রয়্যাল নেভি আরও শক্তিশালী করতে থাকে। এর মাঝেই 1715 সালে নেদারল্যান্ডসে সাইন করা ট্রিটি অফ ইউট্রেক্টের মাধ্যমে আফ্রিকান স্লেভ ট্রেডের একচেটিয়া নিয়ন্ত্রণ নেয় গ্রেট ব্রিটেন। তারা 1660 সালে প্রতিষ্ঠা করা রয়্যাল আফ্রিকান কোম্পানির মাধ্যমে আফ্রিকা থেকে সবগুলো আমেরিকান কলোনিতে দাস সরবরাহ করার ক্ষমতা পায়। আর ততদিনে যেহেতু ব্রিটিশ নেভি পৃথিবীর সবথেকে শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে, তাই ক্যারিবিয়ানের পাইরেটসদের স্লেভ ট্রেডের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই পাইরেসির ওপর বিভিন্ন নিয়ম বেঁধে দেওয়া শুরু হয় এবং ইংলিশ পার্লামেন্ট থেকে 7 জন কমিশনারকে অ্যাপয়েন্ট করা হয় এসব বিষয় দেখার জন্য। জানা যায় 1716 থেকে 26 সাল পর্যন্ত প্রায় 400 থেকে 600 পাইরেটসদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এ কারণে জলদস্যুদের সংখ্যা ক্রমশ কমতে থাকে। এছাড়াও বড় বড় পাইরেট ক্যাপ্টেনদেরকে বিভিন্ন দেশের নৌবাহিনী তাদের অফিসার হিসেবে রিক্রুট করতে থাকে। এমনই একজন ছিলেন উডস রজার্স। তিনি 1718 সালে ব্রিটিশ ফ্লিট নিয়ে পাইরেট রিপাবলিকের রাজধানী নাসাউতে পৌঁছান। সেখানে অবশিষ্ট জলদস্যুদের তিনি ব্রিটিশ ক্রাউনের পক্ষ থেকে এলাকা ত্যাগ করতে বলেন এবং জানান পাইরেসি ছেড়ে তাদের সাথে যোগ দিলে তাদেরকে রয়্যাল পার্ডন বা রাজকীয়ভাবে ক্ষমা করা হবে। কিছু মানুষ এই সুযোগ নিলেও এর পরপরই নাসাউতে ব্রিটিশদের সাথে বাকিদের যুদ্ধ হয় এবং সংখ্যায় কম জলদস্যুদের রজার্স পরাজিত করেন। 12 ডিসেম্বর 1718 সালে একসময় পাইরেটদের সেফ হ্যাভেন নাসাউতেই 9 জন জলদস্যুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর এর মাধ্যমে শেষ হয় রিপাবলিক অফ পাইরেটস। সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম এমন জলদস্যুরাও পরবর্তীতে ধরা পড়তে থাকে, যার ফলে কিছু বছর পরই 1730 সালের দিকে শেষ হয়ে যায় গোল্ডেন এজ অফ পাইরেসি।
সো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিও রেফারেন্স বুকের নামও হচ্ছে দ্য গোল্ডেন এজ অফ পাইরেসি। এছাড়াও যে সকল আর্টিকেল থেকে ডাটা নেওয়া হয়েছে সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।